হাসিনা ইজ এ ডেড বডি, আর জয় নেভার ওন দিস কান্ট্রি। তার মার মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। সো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নারাজ। আমি আবারও বলতেছি, হাসিনা ইজ এ ডেড বডি। হাসিনা নিজের দাফন, নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? এবার দ্বিতীয় কথা বলি, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না, সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশেষে উপরে উঠে গেছে। কেন এই উপরে উঠে গেছে? এটাই হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু। হাসিনার ফাঁসি হয়েছে সেটা না, কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল, যাকে আমি কারাগারে পয়জন দিলাম, তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী, সমস্ত দল মত নির্বিশেষে উপরে। তখন ওর মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি। আর জিয়াউর রহমান যখন মারা যায় তখন মানিক মেহবিনীতে লোক জায়গা দেওয়া যায়নি। সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি -4 বলে নিয়ে আসার চেষ্টা করেন, আর জয় হচ্ছে একটা লুটেরার সম্পর্কে আপনার বলতে তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি, কারণ আপনি এই দেশের এই আন্দোলনে ওয়ান অফ দ্য, আমি হিরোইন বলবো না, আপনি হচ্ছে সেই যোদ্ধা কোনোদিন একটা লুটেরাকে এই ফোরের মধ্যে আনতে পারে না। এটা আপনার জন্য অপমান, এই অভ্যুত্থানের জন্য অপমান। আর জামাতের কথা বলতেছেন, শোনেন, আমরা সবাই চাই বেগম খালেদা জিয়া সুস্থ হোক, উনি ফিরে আসুক, কারণ উনি অসুস্থতা এই সময় এই রাজনীতিতে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে, একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে। নির্বাচন না, সব কিছু তিনি সবাই মেনে নিছে তাকে অভিভাবক। আপনি চিন্তা করেন, আমার মা বা বাবা সবাই তো চলে যায় পৃথিবীতে, হঠাৎ করে চলে গেলে কীরকম একটা অবস্থা হবে? নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না, এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে। এমন কোনো দল পাবেন না, মসজিদ, মন্দির, প্যাগোডা, কোথাও খালেদা জিয়ার জন্যে কি হচ্ছে না, দোয়া করা হচ্ছে না। সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল, এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই। আর আপনি তারেক জিয়ার কথা বললেন, দেখেন এই খেলা আজ থেকে না। ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনো দিন তার হাতের মুঠায় নিতে পারেনি, এবং তারেক জিয়া যে কথাটা বলছে শোনেন, সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না। এবং আমার কাছে এই বিষয়টা একদম অবান্তর, তারেক জিয়া কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না, কারণ তিনি, তার মা, এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে। এখন দ্বিতীয় জিনিসটা, তাহলে তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন, বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে? দেখেন ডাক্তার পর্যন্ত পাঠাইছে। আর একটা জিনিস বলি, এই আপসহীন নেত্রী, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ। সেটাও বেগম জিয়া নিজের কাঁধের উপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে। কোকোর মৃত্যু, ডেড বডি যখন দেখে হাউমাউ করে কাঁদছেন, তারপর দেশ ছেড়ে চলে যাননি। তবে যারা এই ধরনের কথা বলে -4 বলে খালেদা জিয়া চলে যাবেন, এটা একটা রাজনৈতিক মিথ্যাচার, এবং এটা দেশনেত্রীকে অপমান। কারণ তিনি এই দেশকে বলেন তো সন্তানের মায়া ত্যাগ করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল। ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে, তারপরও রাজি হয়নি। তিনি কোনোদিন একটা দরখাস্ত করেনি, তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে। আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তের সাইন আছে বেগম খালেদা জিয়া যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও। তিনি যেদিন 5 তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো, খালেদা জিয়াকে একবারে বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো। সারা দেশ বলছে তিনি আপসহীন নেত্রী, তাকে পুরস্কৃত করো, যে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে। আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে? একটা ফ্যাসিবাদ, একটা মনস্টার, একটা দাসী, স্লেভ এবং ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে তুলনা করতেছেন। এই দেশকে অপমান করা, দেশনেত্রীকে অপমান করা। সো -4 বাদ দিয়ে কথাটা বলেন যে খালেদা জিয়া ফিরবে কি ফিরবে না, এটা নিয়ে বললে আমি উত্তর দিব, কিন্তু -4 আনেন না, এটা জালিয়াত তার সাথে না। SM শাহরিয়ার কবি, আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন। আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার সময় আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না, এখানে নিয়ে আসছেন বলে না, আপনি শুনেন, আগে কথা শুনেন, ইট ইজ নট ইওর, না ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা, আমি উত্তর দিব।
উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, decide করব। এটা বলবেন না, এটা স্বৈরাচারী আমি কায়দা, আপনাকে- এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে না, ভগবান, অতিথি সারা ভগবানকে কথা বলতে আপনাকে পারেন না। সম্মান করতে হবে। ব্যারিস্টার আপনি এই কথা শাহরিয়ার আগেও কবির- বলছেন একদিন, আপনার অনুষ্ঠান আমি বলে কিছু বারবার নাই। বলবো। না, আপনার বারবার অনুষ্ঠান, বলবো, আপনার আপনি অনুষ্ঠানে আমি কথা আসিনি। বলছেন, আমি কোনো কথা বলিনি। আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। আপনি Who are you are? I am not your slave. যমুনা টেলিভিশনের না, আমি যমুনা secretary টেলিভিশনে আপনি বলতে আমন্ত্রণে পারেন না। এসেছি, আপনার অনুষ্ঠানে না। নিয়ম আছে, আপনি ব্যারিস্টার আপনি শাহরিয়ার আপনি কবির। এটা কথা বলতে পারেন না, আমি আপনার কথা অনুষ্ঠান, বলছেন, কোনো এটা কথা যমুনার বলিনি। টেলিভিশনের অনুষ্ঠান। এটা যমুনা না, টেলিভিশন, হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, টেলিভিশন আমাকে অনুরোধ এইভাবে করেছে। কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আপনি এইভাবে কথা না, বলবেন আমি না, আপনাকে আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, আমি সম্মান দিয়ে আপনাকে কথা সম্মান দিয়ে বলতেছি কথা যে বলেছি। আপনার অনুষ্ঠান, we are not ইশরাফিল slave. খসরু মাহমুদ চৌধুরী, ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী আজকে প্রেস ক্লাবে এক আলোচনায় মাহমুদুর রহমান মান্না বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবে, এই সুযোগ কমে গেছে। অন্তর্বর্তী সরকার ছলচাতুরি বা -4 করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, এমন কোনো লক্ষণ কি বিএনপি দেখে কিনা? দেখেন, প্রথমত -4 ইজ ওনলি আ স্পেকুলেশন, ঠিক আছে? তো এখানে তো কোনো ফ্যাকচুয়াল বেসিস আমি দেখছি না। আর বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। উনি গত 17টা বছর অন্যায় সাথে আপোষ করেননি, উনি এরশাদ বিরোধী 9 বছর অন্যায় সাথে আপোষ করেননি, এবং আপনি 111 সরকারের সময় যে 2 বছর উনি কিন্তু অন্যায় সাথে আপোষ করেননি। কাজে ওনাকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। উনি সকলের নেত্রী, যেটা অনেকে এখানে বলেছেন, উনি বাংলাদেশের সকল মানুষের, শ্রেণী পেশার মানুষের নেত্রী, খালি বিএনপির নয়। কাজে এইটা আমি অনলি অ্যাজ স্পেকুলেশন হিসেবে দেখছি, নাথিং মোর দ্যান দ্যাট। আর যেটা আপনি বলছেন নির্বাচনের ক্ষেত্রে, যেটা 5ই আগস্টের পরে কিন্তু আমরা একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে আছি, কিন্তু এখানে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হয় নাই। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে একটা নির্বাচনের মাধ্যমে, যেটার মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডার রেস্টোরেশন হবে, আর তার মাধ্যমে কিন্তু আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়া ফেরত যাব, যেখানে জনগণের, যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা এখন একটা ইন্টারিম ফেজে আছি, এবং এখানেও অনেক ধরনের স্পেকুলেশন থাকবে, অনেক কথাবার্তা থাকবে। আমি আশাবাদী মানুষ, এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের সরকারের চিফ অ্যাডভাইজার যখন ইউনূস সাহেব যখন লন্ডনে গেছেন, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বসেছেন, এবং ওনাদের যে মিটিংটা কিন্তু বাংলাদেশের মানুষের আশার সঞ্চার সৃষ্টি করেছে। কিন্তু এটার পরে কিন্তু আমরা দেখেছি কিন্তু বিভিন্ন স্টেপ আমরা দেখছি সরকারের পক্ষ থেকে, আমি আশাবাদী যে আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত নির্বাচনের যে টাইম লাইন সেটা আমার খুব ভেগ মনে হচ্ছে। আমার মনে হয় আমরা একটা স্পেসিফিক টাইমের মধ্যে আসা দরকার, যেটার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ কিন্তু একটা ভরসা পাবে। সে ভরসার জায়গায় আমি কিছু ঘাটতি দেখছি, কাজে আমি আশা করি সুন আমরা স্পেসিফিক টাইম লাইন দেখবো, এবং আমরা একটা তফসিল দেখবো নির্বাচনে, যার মাধ্যমে কিন্তু আমরা একটা স্পেসিফিক টাইম লাইন পেয়ে যাব, যার মাধ্যমে এই প্রশ্নগুলোর অবসান ঘটবে। জি, তাহসিন রিয়াজ, ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেছে জাতীয় নাগরিক পার্টি। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি তো আসলে নির্বাচনের তফসিল পেছানোর কথা বলছে না, তাহলে এনসিপি আসলে কেন বলছে, বা কি তাদের যুক্তি? ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং আমার সাথে যে বিজ্ঞ আলোচকগণ আছেন। দেখুন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মিসরিডিং। প্রথমত আমরা যেই পয়েন্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছি, সেটা আমরা বলেছি এটা কিন্তু নির্বাচন পেছানো না। আপনি খেয়াল করে দেখেন, আমরা বলেছি যে তফসিলকে কনসিডার করা যাইতে পারে। এখন এই তফসিলকে কনসিডার করা মানে নির্বাচনের বিরোধিতা করা বা নির্বাচনকে পিছিয়ে দেওয়া, ব্যাপারটা এরকম না। আপনি মানে প্যারালাল দুইটা ঘটনাকে সামনে রাখেন, মানে দুইটা ঘটনাকে সামনে রাখলে আপনি বুঝবেন, মানে আজকে যে অ্যাজাম্পশনটা সেট করা হচ্ছে, আপনি এই যে প্রশ্নটা যেভাবে করেছেন, মানে সাউন্ডস লাইক যে সামহাউকে এনসিপি ইলেকশনের বিরোধিতায় গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে কিনা। দেখেন, আজকেও আমার অফিসে আমাদের দলের আহ্বায়ক যারা আমাদের প্রার্থিতা গ্রহণ করতে চান তাদেরকে নিয়ে ইন্টারভিউ করছেন, এবং আমরা ঘোষণা দিয়েছি আমরা খুব দ্রুতই আমাদের আসনগুলোকে কেন্দ্র করে যারা প্রার্থিতা গ্রহণ করবেন বা যারা নমিনেটেড হবেন তাদের নাম আমরা প্রকাশ করব। অ্যান্ড প্যারালালি আমরা একটা সিগনিফিকেন্ট ইনসিডেন্টকে, ইতিমধ্যেই আলোচনা চলে এসছে, আমি এই আলোচনাটা আবার রিপিট হবে, তারপর আমি একটু বলি সিগনিফিকেন্ট ইনসিডেন্টটা কি। দেখেন, আমরা একটা ব্যাপার সকল দলমতের ঊর্ধ্বে উঠে আমরা একটা ব্যাপারকে স্বাচ্ছন্দ্যে স্পন্টিনিউয়াসলি গ্রহণ করেছি। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক অভিভাবকত্বের জায়গাটা গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া। এই জায়গাটাতে আমার মনে হয় না কোনো সারফেসে কোনো অ্যাঙ্গেলে কারো কোনো ডাউট আছে। এখন আপনাকে এই লেন্স থেকে দেখতে হবে। আমরা যখন দেখছিলাম যে খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্টামের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং অবস্থাগুলো যাচ্ছিল, ওই মোমেন্টামটাতে আমরা দাঁড়িয়ে বলেছি যে ইট কুড বি কনসিডার্ড। আপনি বুঝেন, এখন দেখেন, এটা তো আমার ম্যাটারে আমি বলতেছি না, ইটস নাথিং অ্যাবাউট আস। আর যদি আমার ম্যাটারে বলতাম তাহলে তো আমি আমার কার্যক্রম বন্ধ করে দিয়ে আমি আমার দরজা লাগায় আমি অন্য ষড়যন্ত্র করতাম, আমি সেটা করতেছি না। এখন এইটা একটা কমপ্লিটলি এটা একটা ধারণা।
এবং আপনি ওইটা দেখেন, এটা আমরা বলেছি যে এটা প্রস্তাবনা, এটা হইতে পারে কিনা এটা নিয়ে ভাবতে পারে। এখন এই সারফেসকে আমার কাছে মনে হয় যে দেখেন এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, আপনি অনেকগুলো লেন্স থেকে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন। আপনি এটাকে একটা পলিটিক্যাল কার্টিস হিসাবেও তো দেখতে পারেন, বরং আমরা সেটাকে এই অ্যাঙ্গেলে দেখছি না, কারণ আমরা এটাকে মানে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখার চেষ্টা করছি, এটা এরকমটা না। আর আরেকটা ব্যাপার আমরা বলি, দেখেন বাংলাদেশ, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ওপেন একটা ডিসকাশনের মধ্যে দিয়েই একেবারে সকল পার্টিকে সামনে রেখে এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন যে আমরা আমাদের স্টেশনে নির্বাচনের ট্রেন এখন চলে এসছে, কাজেই সকলেই এখন নির্বাচনের ট্রেনে আছে। আপনি দেখেন যে সালাউদ্দিন ভাইয়ের যে কোটেশনটা আপনি করলেন, সালাউদ্দিন ভাই এখন কোথায় আছে? আমি আপনাকে প্রশ্ন করি, কোথায় আছে বলেন তো? তিনি তার আসনে আছেন, তিনি তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত আছেন। এবং ইন এভরিওয়ান, আপনি বিএনপি নেতাকর্মীদের দিকে তাকান, জামাতের নেতাকর্মীদের দিকে তাকান, আমাদের নেতাকর্মীদের দিকেও তাকান, আমরা সবাই ফিল্ডে আছি। কাজেই দেখেন যে এই গণতান্ত্রিক যে পদযাত্রায় আমরা এখন আছি, স্পেশালি 5 আগস্টের পর, আমি এটা বারবার বলেছি, একাধিক শোতে বলেছি, এটার আলটিমেট ডেস্টিনেশনটা কি? আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আপনাকে একটা ডেমোক্রেটিক সিস্টেম যদি আপনি ইনস্টল করতে চান, আপনাকে ভোটের মাধ্যমে করতে হবে। এটার কোনো অল্টারনেটিভ তো নাই, আপনাকে এই অল্টারনেটিভে যাইতে হবে। এখন এই অল্টারনেটিভে যাওয়ার আগে আমাদের অনেকগুলো দলের অনেক ধরনের প্রস্তাবনা ছিল, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, আমরা বিচার নিয়ে কথা বলেছি, দেয়ার আর মেনি ডিসকাশনস। বাট আমরা যেটা বলছি, আলটিমেট ডেস্টিনেশনে কিন্তু আমরা সবাই এখন পৌঁছাতে, সবাই আমরা কিন্তু এখন যেতে কিন্তু মানে সামগ্রিকভাবে কিন্তু আমরা আমাদের এই ঐক্যমত্যে আমরা এসে পৌঁছেছি। কাজে আমার কাছে মনে হয় যে দেখেন এই ইদানিংকালে ইভেনচুয়ালি এখন এই একটা মানে আমরা একটা প্রচারণা দেখছি যে ভোট হবে কিনা, একটা সন্দেহের একটা অবকাশ আমরা দেখছি, খুবই খুব ছোট একটা সংখ্যক মানুষের মধ্যে। দেখেন এটা আসলে আমার কাছে মনে হয় না যে নির্বাচন পেছানোর মতন বা নির্বাচন হবে না এই কথা বলার মতন এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ামক আমার সমাজে, আমার বাংলাদেশের পলিটিক্যাল সারফেসে বা পলিটিক্যাল এরিনায় আছে। কাজে এটা বলার কোনো সুযোগ যেন নির্বাচন হচ্ছে না। রাদার আমি যেটা ফিল করি, আমরা যেটা ফিল করি যে আমরা গতকালকে আমাদের নির্বাচন প্রস্তুতি কমিটি, আমি ইনফ্যাক্ট সেটার একজন মেম্বার, আমরা নিজেরা বসেছি আমরা কিভাবে করে এই ইলেকশনটাকে আমরা একেবারে আনন্দঘন পরিবেশে, গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা এটাকে উদযাপন করতে পারি, সামনে নিয়ে যেতে আমরা সেটা প্ল্যানিং করছি। কাজে আমার কাছে মনে হয় ইভেনচুয়ালি এভরি পার্টিজ, আপনি মানে কারোর দিকে তাকাইলে আপনি দেখবেন না যে কারো নির্বাচন নিয়ে কারো শঙ্কা আছে। এখন আপনি আপনার কাছে একটা জায়গা তৈরি হতে পারে, যেমন অনেকে আমাদের কাছে বলে ভাই অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে নির্বাচন হবে। ভাই হবে, তফসিল তো হয় নাই, তফসিল ইলেকশন শিডিউল যখন ঘোষণা হয়ে যাবে, এই জন্য সন্দেহটা আরো দানা বাঁধছে কিনা। আমি ফয়জ আহমেদের না আপনি একটা জাস্ট ছোট বিষয় একটু অ্যাড করে দিই, আপনি দেখবেন যে আজকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতির কাছে কিন্তু দেখা করতে যাওয়ার ব্যাপার, কাজে মানে থিংস আর গোয়িং ভেরি গুড, কোনো সন্দেহের কোনো আমি অবকাশ দেখছি না। সেটাই ফয়জ আহমদকে একটু আমি জিজ্ঞেস করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। 10 বা 11 ডিসেম্বর দুপুরে সম্ভবত সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে। এটি একটি রেওয়াজ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হয়। 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হলে পরদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে তারা একটি ধারণা দিয়েছে। তফসিল ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কি গ্রিন সিগন্যাল পেয়েছে ইলেকশন কমিশন? ফাইন, এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কথা হচ্ছে তফসিল কবে ঘোষণা হবে না হবে এই বিষয়ে সরকার ইলেকশন কমিশনকে কোনোভাবে ডাইরেক্ট করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে সরকারের কাছ থেকে যদি কোনো বার্তা পাওয়ার বিষয় থেকে থাকে ইলেকশন কমিশনের, সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন গত বছরের ডিসেম্বরের 16 তারিখ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, সেখানে পরিষ্কার উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সময়ের মধ্যে হচ্ছে ডিসেম্বরকে, তার মানে তার নির্বাচনের প্রস্তুতির সম্পন্ন করতে হবে এই ধরে নিয়েই নির্বাচন কমিশনকে এগোতে হয়। পরবর্তীতে আমরা একটা কনসাইজ জায়গায় চলে আসলাম, ফেব্রুয়ারি ফার্স্ট হাফেই ইলেকশনটা হচ্ছে। সেক্ষেত্রে আজকে আপনি যেটা দেখলেন যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সময় চেয়েছেন, এটা খুবই একদম ট্রেডিশনাল আমাদের ইলেকশনের পদ্ধতি। আপনি যদি বিশ্লেষণ করেন সবসময় তাই হয়ে থাকে। এর প্রধান ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনাররা গিয়ে ওনাদের প্রস্তুতি ব্রিফ করেন রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতির কাছ থেকে এ বিষয়ে প্রত্যাশা করেন উনি বলবেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য, তারপরে এসে ওনারা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সুতরাং আমরা যদি ইলেকশনের ট্রেন বলার স্বার্থে, ট্রেন স্টিল অন দ্য ট্র্যাক, আমরা কোনো জায়গায় কোনো ব্যত্যয় দেখছি না। আমি ব্যত্যয় বা সন্দেহ সংশয় এটা নিয়ে আমিও কথা বলতাম আপনার মতো করে, যদি আমি ন্যূনতম এতটুকু টের পেতাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি ইলেকশন করতে হয় তার জন্য যে সমস্ত প্রস্তুতি দরকার হয়, আইন সংশোধনের বিষয় থাকলে সেগুলি, সীমানা নির্ধারণের বিষয় সেগুলি,
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার ঘাটতি থাকলে সেগুলি ইভেন এবার দেখুন আপনি প্রবাসী ভোটার যুক্ত হয়েছে, সেখানে প্রায় 2 লাখের মতো ভোটার এখন অলরেডি রেজিস্টার্ড, তারা ভোট দিবেন, সেই প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তাহলে কোন বিবেচনায় আমরা এখানে কোনো অনিশ্চয়তা খুঁজে পাবো? আমি যদি কোনো একটা ঘটনারও ব্যত্যয় দেখতাম যে ঠিক নির্বাচনের 1.5 মাস আগে এসে এই সময় এই কাজটি হওয়ার কথা ছিল, এখন এবার হয়নি, তাহলে আমি ধরে নিতাম কোনো একটা ঝামেলা আছে। একজন নাগরিক হিসেবে অন্তত আমি কোনো ধরনের সন্দেহ সংশয় দেখি না। সরকারের এন্ড থেকে যদি বলি, আমি তো দেখিই না। জি, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আজ 36টি আসনে, আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজকে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেন যে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে, এটা আরও পরে ঘোষণা করা হবে। আর যেসব প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে সেখানে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও তিনি জানিয়েছেন। 2 দিন আগে দলে যোগ দিয়ে রেজা কিবরিয়াও আসলে হবিগঞ্জ 1 থেকে প্রার্থী হয়ে গেলেন। আর আমরা দেখেছি গত অর্ধযুগ ধরে বিএনপির ভোকাল বলেন বা যার কণ্ঠ খুব জোরালো শোনা যেত, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি আসলে নমিনেশন পাননি। তার অপরাধ কি তিনি নারী, নাকি আসলে বিএনপির সিস্টেমটা এইটা 2 দিন আগে আসলেও পেয়ে যাবে, আবার বছরের পর বছর কাজ করলেও পাওয়া যাবে না? বিষয়টা এরকম। ইলেকট্রাল স্ট্র্যাটেজিতে কোনো ফিক্সড স্ট্র্যাটেজি নাই, স্ট্র্যাটেজি ফ্লেক্সিবল, এখানে অনেক কিছু বিচার বিবেচনার বিষয় আছে। হ্যাঁ, এবং এখানে যেটা আপনি জানেন প্রতিটি এলাকায় কিন্তু একটা সার্ভে হয়েছে, সার্ভে ক্ষেত্রে নাম্বারস দেখে আমরা কিন্তু দল কিন্তু ডিসিশন নিয়েছে কাকে কোথায় প্রার্থী করা যায়। এখন অনেক প্রার্থী কিন্তু ঘোষণা করা বাকি আছে। সো এটার আমার দলের একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এবং পর্যায়ক্রমে দেখছেন কিন্তু আমরা বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আমাদের প্রার্থীদেরগুলোকে ডিক্লেয়ার করা হচ্ছে এবং যেটা বললেন অ্যালায়েন্সে যারা আছেন তাদেরগুলো ভবিষ্যতে আসবে। কাজে এখানে এমন কোনো স্পেসিফিক কোনো কারণ নেই। কারণটা হচ্ছে এখানে বেসিক্যালি অনেক মাঠ বোঝা, মাঠের অবস্থান, অনেক কিছু আছেন যেটা পর্যালোচনা বা যেটা বিভিন্ন অ্যানালিসিস করা হয়, বোঝা হয়, তাহলে ওটার ভিত্তিতে ডিসিশন দেওয়া হয়। সো আমার মনে হয় না এরকম কিছু আছে এবং আমি আশা করি এবং ক্যান্ডিডেট সিলেকশন তো কোনো দলে 100% পারফেক্ট কখনো কোনো সুযোগ নাই, কিন্তু যতদূর কাছাকাছি যাওয়া যায়, ঠিক আছে, কিছু ব্যত্যয় থাকতেই পারবে এবং ব্যত্যয়গুলো ভবিষ্যতে দেখা যায় অনেক ক্ষেত্রে কারেকশন আসতেও পারে। কিন্তু হ্যাঁ, মানে এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে এই ক্রাইটেরিয়া অমুকভাবে মানে নারী কারণে বাদ পড়ছে, এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। এটা বেসিক্যালি মাঠ পর্যালোচনা করা, মাঠের অবস্থানটা রাখা। আচ্ছা, আজকের দিনে খুব ক্রুশিয়াল একটা দিন আপনাদের, কারণ আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়তো তাকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে। আজকের দিনে প্রার্থী ঘোষণাটা আমি বলছি না যে এটা দৃষ্টিকটু বা এমন কিছু বলছি না, কিন্তু মনে হয়েছে যে সব কিছু ছাপিয়ে বিএনপিকে এমন প্রমাণ করতে চাইলো যে বিএনপি নির্বাচনেই আছে, নির্বাচনী কার্যক্রম চালু থাকুক, তফসিলটা দ্রুত ঘোষণা হোক। এটা কি সরকারের উপরেও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা কিনা যে আছি আমরা বিএনপিতে? খালেদা জিয়ার এই অবস্থাকে কেন্দ্র করে যারা বলছে যে ইলেকশনটা তফসিলটা একটু পিছিয়ে দেওয়া হোক, তাদের প্রতিও একটা বার্তা কিনা? না দেখেন, আমরা তো যেটা অনেকে বললেন, আমরা নির্বাচনী ট্রেনে উঠেই গিয়েছি, আমরা কিন্তু প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছি, কাজে এটা চলতেই থাকবে। হ্যাঁ, এবং যেটা আপনার গত 3 থেকে 4 দিন যদি দেখেন আমাদের দলের কার্যক্রম বলেন, সব কিছু বলেন, আমরা কিন্তু খালি আমরা দল না, পুরো বাংলাদেশের কিন্তু নজরটা হচ্ছে এবারকে হাসপাতালে এবং পুরো বাংলাদেশ দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য এবং ইনশাআল্লাহ উনি হয়তো আগামীকালকের মধ্যেই হয়তো বিদেশ গমন করবেন উন্নত চিকিৎসার জন্য। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি। আমাদের আজকে যে প্রার্থীদের ঘোষণা হচ্ছে, ইট ইস জাস্ট পার্ট অফ দ্য প্রসেস। এমন কিছু আমি মনে করি না, এটা অন্য কিছু আলামত ভাবার কোনো কারণ নেই। এটা জাস্ট পার্ট অফ আমাদের নির্বাচনের প্রক্রিয়া, যেটা আমরা ধাপে ধাপে দিচ্ছি এবং ভবিষ্যতে কিন্তু আমরা কিন্তু কদিন পর নিশ্চয়ই আরও কিছু ক্যান্ডিডেটকে ডিক্লেয়ার করা হবে। কাজে এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। সো এখানে আমি কোনো সম্পর্ক দেখছি না, টু বি অনেস্ট। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই। এরপর ফিরছি ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরের কাছে। ওখানে ভেতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন, আর যদি বাইরে থেকে ওনার প্রভাব বলাটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্টটা মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে, এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয়, আমার মনে হয় না নিলেই ভালো হবে। এই কথোপকথন ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যাংকের কয়েকজন কর্মচারীর মধ্যে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে। প্রশাসনকে আপনাদের কথায় ওঠাবেন, বসাবেন, আবার নির্বাচনী দায়িত্ব বহনকারীদেরও নিজেদের মতো করে চালাবেন। আপনারা জান্নাতের টিকিট দেন, কিন্তু টিকিট দেওয়ার এটা কেমন তরিকা? ধন্যবাদ আপনাকে। আজ প্রথমে একটু 1 মিনিট সময় চেয়ে নেব, ক্ষমা প্রার্থনা করতেছি, বোধহয় একটু জোরে কথা বলা গেছে আমার বোনের প্রতি। তো ভাই বোনের সম্পর্ক তো আমাদের একটু হতেই পারে।
আচ্ছা, আমি সম্মান করে বলতেছি, আপনি বঙ্গবন্ধু বলতে পারেন, এটা বিজয়ের মাস, এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও ওই যে অনেকে বলে না দুঃসম্পর্কে না, নিজের দুই চাচা শহীদ হয়েছে, লাশ পায়নি, বাবা মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নিয়নি, ফুপুরা বাসায়, আমার বাড়িঘর সব জ্বালায় দেওয়া ছিল। সো এরপরে আর আমাকে বোধহয় বলতে হবে না যে আমি মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না, একটা করে বলে দিই। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। 74 সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা, আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো 75 সালে 24শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না, কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। সেই জন্যই আমাদের 36শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা। সো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় আধিপত্য বাইরে চলে আসছি। এবার আপনার কথার উত্তর দিই। ইসলামী ব্যাংক, এই ব্যাংকটা বোধহয় ভুলে গেছে সবাই, বোধহয় এস আলম লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে নিয়ে, কিন্তু এই ব্যাংকটা এখন কিচ্ছু নাই। এবং 5টা ইসলামী ব্যাংক মিলে একটা ব্যাংক করা হচ্ছে। এবং ইসলামী ব্যাংকে যারা একসময় চাকরি করতো বেশিরভাগ জামাত ইসলামের লোকরা চাকরি করতো, এটা অস্বীকার করার কিছু নেই। এবং যারা চাকরি করতো তারা বেতনের একটা টাকা কোথায় দিত, জামাত ইসলামকে দিত, এবং এটাকে বলা ইয়ানত। সো জামাতে ইসলাম যদি ইসলামী ব্যাংকের লোকজনের সাথে কথা বলে থাকে, তাদেরকে কি আদৌ পুলিং এজেন্ট করা হবে আমরা জানি না, সরকার সিদ্ধান্ত নেবেন। আমরা যেমন বলছি ইলেকশন কমিশনে যে লোকগুলো চাকরি করেন 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, যারা এতদিন কি ছিল, যারা এতদিন চাকরি থেকে বৈষম্য শিকার হয়েছিল, তারা বেশিরভাগই বিএনপিকে সমর্থন করে, তাদেরকে যেমন ওইখানে দেওয়া উচিত না। ঠিক একই রকমভাবে বলতেছি, যদি ওই সব জায়গায় আমরা যদি বলি, তারপরে বলতেছি যে যদি এইভাবে কেউ কোনোদিন বলে থাকে, এবং ইবনে সিনা বা অলরেডি বিএনপি অবজেকশন দিয়েছে এনাদেরকে যেন ওই পুলিং স্টেশনগুলোতে দেওয়া না হয়, সরকার অ্যারেঞ্জমেন্ট করবে। সরকার ইসলামী ব্যাংক কেন, ইবনে সিনা কেন, কাউকে দিবে না। আর শাহজাহান ভাই যেটা বললেন ওটা দিয়ে প্রমাণ হয়, উনি বলছেন কি ভারত থেকে এখনও টাকা আসতেছে, অস্ত্র আসতেছে, প্রশাসন আমাদের কথা শুনে, এই আমাদের মানে আমার আপনার সবার। তাহলে জামাত ইসলামের কথা যদি প্রশাসন চলতো, তাহলে এই আওয়ামী লীগ এভাবে বাস পড়াতে পারে না। আওয়ামী লীগ এভাবে দেশের মধ্যে প্রতিটা মিডিয়াতে টাকা খরচ করে যে ইলেকশন হবে না এই একটা রেওয়াজ তুলতে পারে না। এবং আওয়ামী লীগ বা যারা আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আবার হুমকি দিতে পারে না। জি, আমি আবার ওই প্রসঙ্গে আসি, ভিডিও ক্লিপ প্রসঙ্গে। 23 অক্টোবর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আপনিও উল্লেখ করেছেন, সেটা ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার আহ্বান জানানো হয়। এরপর 28 অক্টোবর এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংকের সাথে জামায়াতে ইসলামের কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নেই, কিন্তু এই ভিডিও ক্লিপে সেই সম্পর্কের প্রমাণ মেলে। সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক না থাকলেও একটা সম্পর্ক আছে, আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত আমি স্বীকার করে নিয়েছি, আপনি স্বীকার করে আমি একদম বলতেছি জেনারেল সেক্রেটারি কি বলছে না বলছে না, আমি বলতেছি পরওয়ার ভাই যা বলছে, আবার সেটার রূপক অর্থে আমি বলতেছি যে জামাতে ইসলাম, ইসলামী ব্যাংকে বেশিরভাগ কর্মচারী জামাত ইসলামকে সমর্থন করে, কারণ জামাত এটা এইটা। কিন্তু আমি আপনাকে বলি জামাতে ইসলামের যে এমডি বা ডিএমডি যারা নিয়োগ হয়েছে, তারা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ হয়েছে। আর আগেকার মতো আমার সৌদি আরবের শেয়ার হোল্ডারও নাই, সব শেয়ার তো কুক্ষিগত করে এস আলম সাহেব ওটা একটা শোনেন। ইসলামী ব্যাংক এখন রীতিমতো বার্ডেন, কারণ ইসলামী ব্যাংকের এলসি অনার হয় না। আমি জানি না বোন আপনি জানেন কিনা, যে 5টা ইসলামী ব্যাংকের কথা বলছেন, একটা ব্যাংকের এলসি অনার হয় না। দেশে একটা অস্থিরতা চলতি হচ্ছে, সেইখানে যদি সরকার মনে করতে, আমাদের সরকার সাহেব বাহাদুরও আছে, দেশের নির্বাচনের স্বার্থে যেটা করতে হবে সেটা করবে, এবং বাংলাদেশ জামাত ইসলাম অবশ্যই সেখানে সমর্থন করবে বলে আমি আশা রাখি।